ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি ভালো বলেন। তিনি যে ইস্যুতে বলছেন যে সংসদে সম্ভবত সবচেয়ে পরিশীলিতভাবে, নরমভাবে জাতীয় ঐক্যের কথা, ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি তাকে কোট করে বলছেন, কিন্তু আবার বাইরে গিয়ে সেই বিরোধী দলীয় যে জোট 11 দল, 11 দলীয় জোট, তাদের পক্ষ থেকে জিয়া পরিবারের রাজনীতি যেন নিশ্চিহ্ন করা যায়, তারপরে হচ্ছে এই সরকার বেশি দিন থাকতে পারবে না, এরকম কথা বলা হয়। তো পার্থ সাহেব যেটা খানিকটা স্যাটায়ার করেই বলছেন যে ওনারা এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন কিনা, এবং মুক্তিযুদ্ধে 71-এ জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনা না করে বিএনপির মুক্তিযোদ্ধারা থাকবে কিনা, অথবা মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপির রাজনীতিও আসলে থাকে কিনা। অ্যাবসলিউটলি নট। বিএনপি মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন। শুধু তাই না, ইতিহাসের ডকুমেন্ট যে তিনি জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তো মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অলংকার। সেই অলংকারকে যদি কেউ ছুঁড়ে ফেলতে চায় কিংবা কালিমা লাগাতে চায়, তাহলে সেই কালিমাটা দল হিসেবে বিএনপির উপরে যায়। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে ওন করা এবং প্রোটেকশন দেওয়া, সুরক্ষা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনীতি, যেইটার পক্ষে আমি ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলেছি, অনেকবার লিখেছি। এখন আমি ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়ে একটু আসবো, কিন্তু মানে কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা তো আমরা প্রুভেন, আমরা দেখাচ্ছি। দেখেন, আমিও ব্যক্তি ডক্টর শফিকুর রহমানকে অপছন্দ করি এমন না, কিন্তু ওনার পলিসি যেগুলো সেগুলো আমাদেরকে কষ্ট দেয়। যেমন তারেক রহমানকে অশোভন উক্তি করে যিনি কথা বললেন, তার বোনকে সংসদে আনার ব্যবস্থা করেছেন তিনি। আবার দেখা যায় যে যেসব মানুষ অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে কটূক্তি করছে, তাদের পক্ষে হরমেশাই দাঁড়াচ্ছেন, কিন্তু তাদেরকে নিবৃত করার জন্য, তাদেরকে একটা সোশ্যাল ভাষা শেখানোর জন্য কিংবা পরামর্শ দেওয়া, মুরব্বী হিসেবে যেই কাজটা করার কথা সেটা তিনি করছেন না। তো এইগুলো আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। কিন্তু আরও একটা বিষয় যেটা হলো যে আমার মনে হয় যে একদম আল মামুন রাসেল, আমাদের ছোট ভাই, ও খুব ভালো কথা বলে, এবং কথা বলে যেহেতু ওর ফ্যান ফলোয়ার আছে, এগুলাকে পছন্দ করাতে চায়, এবং কিন্তু সেটা করতে যে একটা অসত্য তথ্য দিয়ে যে শুরু হলো আলোচনাটা, যে না উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই রাজাকারের বাচ্চারা। তো এই রাজাকারের বাচ্চারা বলার প্রেক্ষিতেই তো এই আলোচনাটা এত দূর আসলো, যে না তাহলে মতিউর রহমান নিজামীর ছেলে কিংবা অন্যান্যকে এই অসম্মান সইবে কিনা। হ্যাঁ, স্টার নিউজের তো আপনি ফটোকার্ড দেখে, এই যে ফটোকার্ড, আমি স্টার নিউজ থেকে দেখেছি, এই ফটোকার্ড তো খুবই মারাত্মক বিভ্রান্তি তৈরি করে টিভি চ্যানেলের। হ্যাঁ, উনি এক্স্যাক্টলি কি বলেছেন? উনি বলেছেন যে বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, সেই দিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম। কখন বলেছিলেন এই প্রেক্ষাপটটা আপনাকে বলতে হবে। আমি বলতেছি কোন প্রেক্ষাপটে উনি বলেছিলেন। এই আলবদরের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধই সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য, আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। মানে কি উনি বলছেন না, এখন বলছেন না, বলছে কখন। আচ্ছা, কখন হয়েছিল? এরকম একটা পরিস্থিতিতে বিএনপি চাপে পড়ে লোকটাকে এই মিথ্যা ফটোকার্ডের কারণে তাকে বহিষ্কারও করেছে। সেই দিন আমার মনে আছে ব্যক্তিগতভাবে আমি লিখেছিলাম যে ফজলুর রহমান ইজ এ রেড লাইন ফর আস। আমরা যারা অ্যাক্টিভিজম করি, ফজলুর রহমানকে আমাদের রেড লাইন, কারণ এটা ক্রস করা যাবে না। কেন যাবে না? হ্যাঁ, ওনার অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য আছে, উনি বয়সের ভারে অনেক উল্টাপাল্টা কথাও বলেন, কিন্তু ব্যক্তি ফজলুর রহমান তো এখন স্ফুলিঙ্গ, একটা বারুদ। আমি জানি এই বারুদের মধ্যে আমার যে বিএনপি দল হিসেবে যে দাঁড়িয়ে আছে, মুক্তিযুদ্ধের প্রতি যে তার ওনারশিপ, সেটা সবচেয়ে বড় একটা বড় আর কি খুঁটি হিসেবে। এবং আমি জানি যে মুক্তিযুদ্ধ করেছে এমন মানুষ, আপনারা কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখেছিলেন নিশ্চয়ই, যে মুক্তিযোদ্ধারা এত অপমানিত হয় নাই গত বাংলাদেশ স্বাধীনতার পরে, গত 2 বছরে যতটা হয়েছে। তো সেইখানে ফজলুর রহমান একাই ছিলেন তাদের আশা ভরসার প্রতীক অলমোস্ট। তার বক্তব্য, তার অবস্থান। না, আমি শেষ করি এই বক্তব্যটা। ইন্টারেস্টিং, ফজলুর রহমানকে এই কথা বলতে পারেন যে জামাত তো বটেই, মানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলছেন, মানে তার পরিবারের কেউ যদি মুক্তিযোদ্ধা উনি দাবি করেন বা বলেন, হ্যাঁ, সেটা একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে যে মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাত করতে পারবেন না, যেটির প্রতিবাদ করেছেন জামাতের। এটা ওনার ব্যক্তিগত বক্তব্য হইতে পারে। এখন মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারবে কিনা, এখন কিভাবে করেন, সেখানে তো সবচেয়ে বড় অ্যানোমালিজ আমরা দেখছি ডক্টর কর্নেল অলি আহমেদ, তাই না? উনি, তারপরে আমাদের মেজর আক্তার। এখন
একটা মানুষ কিভাবে নিজের মাংসে নিজের রক্ত নিজে চুষে খেতে পারে সেটা তো আমাদের হিসাবে আসে না রাজনৈতিক কারণে। কেউ কেউ হয়তো খাচ্ছে, তো আমি তো আর তাদের মতো না, কিংবা আমরা তাদের মতো না। কিন্তু আমি বলছি কোন পরিস্থিতিতে ফজলুর রহমান বলেছিলেন যে না, মুক্তিযোদ্ধারা জীবিত, মুক্তিযোদ্ধা জীবিত আছে। দেখুন তার বাড়ির সামনে যে মাইকে করে তাকে অস্থির করা, পুলিশ মব করে তাকে গ্রেপ্তার করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলটিমেটাম দেওয়া ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে হবে, তার এসব করা যাবে না। এবং সেই সময় কখন, যখন মাওলানারা ওয়াজ করছেন জামায়াতপন্থী বিশেষত, যে কিসের মুক্তিযুদ্ধ, কিসের ৭১, ২৪ হয়েছেন না আপনাদের সামনে, এটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারছেন না। আমরা তো দেখেছি ২৪-এর পরপরই, যেমন ২৪-এর সবচেয়ে বড় স্টক হোল্ডার হওয়ার পরেও আপনারা অনেকেই জানেন যে আমি ব্যক্তিগতভাবে কতখানি ২৪-কে ওন করি, কিন্তু আমাকেও দাঁড়িয়ে যেতে হয়েছে যে না, ২৪ ইজ নট একমাত্র আইডেন্টিটি আমার, কারণ আমার আইডেন্টিটি ৭১। আমি ২৪-কে ৭১-কে ২৪ দিয়ে রিপ্লেস করতে দিব না, যেইটা হচ্ছে শেয়ালের লেজ কাটা শেয়ালের মতো। কারণ যেহেতু জামায়াত ইসলামের সবচেয়ে বড় দুঃখ গাথা হলো ৭১, সে ৭১-কে তারা রিপ্লেস করে লেজটা যেহেতু তাদের কাটা, তো আমাদের যেন সবারই কেটে ফেলে। এবং দুঃখজনকভাবে ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় অংশ ডক্টর ফজলুল কবিরের নেতৃত্বে তারা এই পলিটিক্স অ্যাডপ্ট করেছিল, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ প্রচার প্রণা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে ফজলুর রহমানের মতো মানুষ তার বক্তব্যকে কাটপিস করে তাকে দল থেকে বহিষ্কার করার পর্যন্ত জায়গায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কেননা বিএনপি দল হিসেবে ব্লিডিং এর মধ্যে ছিল। তখন মনে হচ্ছিল যে এমনিও তো চাঁদাবাজের দল, আবার ফজলুর রহমান দাঁড়িয়ে গেছে, তার মানে বিএনপির আর ভোট নাই, সমর্থন নাই, কিচ্ছু নাই। গুটি কয়েক মানুষ যারা একদম দাঁড়িয়ে গিয়েছিল, আমি গর্ব করে বলি যে আমি তাদের মধ্যে একজন। আমি বলেছিলাম যে ফজলুর রহমান ইজ দ্য রেড লাইন, কারণ আমি জানতাম আমার এই নির্বাচনী বৈতরণী পার হতে গেলে ফজলুর রহমানের ভোট আমার লাগবে, মুক্তিযুদ্ধের ভোট আমার লাগবে, মুক্তিযুদ্ধের প্রতি যাদের বিশ্বাস, অগাধ আস্থা আছে, তাদের রিপ্রেজেন্টেশন আমার লাগবে।